কুমিল্লার সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনকে লক্ষ্মীপুরে দাফনের প্রস্তুতি। দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার তৎপরতা। দেশের বিভিন্ন জেলায় আজও জ্বালানি তেল সংকটে গ্রাহকদের ভোগান্তি। অনেক পাম্পেই মিলছে না পেট্রোল, অকটেন। সরবরাহ স্বাভাবিক করতে ছুটির দিনেও ডিপো খোলা। আমি 2 দিন থেকে ঘুরতেছি এবং বাইরে যখনই কি আমরা দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে ওরা লিটার প্রতি 300 টাকা চাচ্ছে। সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো আমি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাংসসহ 12টি জীবিত ঘোড়া জব্দ। দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করছিল একটি চক্র। কাইটা কাইটা না পিস করে এনে রাখছে, এরা এনতে সাপ্লাই দেয়, এত মানুষকে খাওয়ানোর লিগে কাটছে। যারাই কাটুক, এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করা উচিত। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কুমিল্লায় বাস প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের নিহত 4 সদস্যের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে লক্ষ্মীপুরে। দুপুরে জানাজা শেষে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে আব্দুল মুমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাদের। এর আগে ভোরে মরদেহগুলো পৌঁছালে তৈরি হয় শোকাবহ পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের 5 সদস্যকে নিয়ে নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিলেন আব্দুল মোমিন। কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় পৌঁছালে স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় প্রাইভেট কারের। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেট কার চালক। আহতদের হাসপাতালে নিলে আব্দুল মোমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ ও মেয়ে লাবিবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের আরেক শিশু আবরার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত চালক জামাল হোসেনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বরিশালে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। বাস ডুবির ঘটনায় নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার করা হলো কিনা বা কেউ নিখোঁজ রয়েছেন কিনা, এই বিষয়ে একটু জানাবেন। এবং ফায়ার সার্ভিস সবশেষ কি তথ্য দিয়েছে? সকাল থেকেই এখানে আসলে দফায় দফায় উদ্ধার তৎপরতা চলছে। কিছুক্ষণ আগেও নৌবাহিনীর যে ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তারা কিন্তু এই পদ্মায় নেমেছিল এবং তারা সেই ডুবুরি দল কিন্তু একটি অনুসন্ধান কিন্তু চালিয়েছেন। এই দুর্ঘটনাস্থলে তারা যেটি বলেছেন, ঘুরে এসে তারা যেটি বলেছেন যে সেইখানে যে ডুবে যাওয়া যে বাস, তার কিছু সিট এবং কাচের টুকরো ছাড়া আসলে এইখানে আর নতুন করে করা হচ্ছে সেই সংখ্যাটাই কিন্তু রয়েছে। যদিও একজন স্বজনের দাবি ছিল যে নিখোঁজ থাকার একটি তথ্য ছিল, সেই তথ্যের আলোকে আরো গুরুত্ব দিয়ে কিন্তু সকাল থেকে ফায়ার সার্ভিস এই দুর্ঘটনাস্থল এবং আশপাশের যে এলাকা, সেই এলাকায় কিন্তু বিস্তৃত এলাকায় জুড়ে কিন্তু আসলে অভিযান চালিয়েছেন, উদ্ধার তৎপরতা চালিয়েছেন। তবে তার কিন্তু সন্ধান মেলেনি এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে নিখোঁজের সন্ধানে যে তথ্য পাওয়া গিয়েছিল সেটি আসলে নিশ্চিত নয়। কারণ সেই ইটভাটা শ্রমিক যে নিখোঁজের কথা বলা হয়েছিল, তিনি আসলে ঢাকায় যাওয়ার কথা, কিন্তু সে যে এই গাড়িতেই যে উঠেছিল সেটি আসলে নিশ্চিত করে কিন্তু বলতে পারেনি। এবং সকাল থেকে সেই স্বজনদের পক্ষ থেকে কেউ কিন্তু আসলে ঘাটে এখন পর্যন্ত আসেনি। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাকে দেখেছি, টেলিফোনে তাদেরকে বলা হয়েছিল যে এই দুর্ঘটনাস্থলে আসার জন্য। সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু কেউ এখন পর্যন্ত আসেনি। তারা বলছে তাদের মতো করে খোঁজখবর নিচ্ছে, তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে এবং তারা আসলে নিশ্চিত করে জানাতে পারেন যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি এই দুর্ঘটনায় ডুবে গিয়েছিল, যে ফেরি পন্টনে, সেই বাসে যে ছিল সেটি আসলে নিশ্চিত করে কিন্তু জানাতে পারেনি। এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন তারা এখনও এই ঘাটে অপেক্ষা করছেন, যদি কোনো নতুন তথ্য তাদের কাছে আসে সেই তথ্যের আলোকে আসলে তারা সর্বশেষ পর্যন্ত আসলে দেখতে চান আর কি। মারফি। BM খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে আজও ক্রেতাদের ভিড়। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পেই তেলের সংকট। 70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে
3 থেকে 4 গুণেরও বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। কিছু কিছু স্থানে ডিজেল মিললেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। সাধারণ ক্রেতাদের রেশনিং পদ্ধতিতে তেল দিলেও খুচরা বাজারে ব্যবসায়ীদের দেয়া হচ্ছে অতিরিক্ত জ্বালানি রয়েছে এই অভিযোগও। দুদিন ধরে খুলনার ফিলিং স্টেশনগুলো তেল শূন্য। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সাতক্ষীরায় ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না ক্রেতারা। এদিকে বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এই পরিস্থিতি। স্টেশন আছে, ফিলিং স্টেশন, ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে তেল পাইলাম না। ওখানে মানে সুন্দর করে লেখা আছে সব বন্ধ আর কি। ফিল্ড পর্যায়ে কাজ করি আমি 2 দিন থেকে ঘুরতেছি এবং বাইরে যখনই কি আমরা দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে ওরা লিটার প্রতি 300 টাকা চাচ্ছে। মাঠ পর্যায়ে কাজ করতে হবে, তো এখন মধ্যে আমি কোনো তেল পাই নাই। 4 দিন যাবত ঘুরতেছি তেলের জন্য, কিন্তু আমার কোনো তেল দেওয়া হয় নাই। বর্তমানে চাহিদা 9,000 লিটার পেট্রোল চাহিদা, দেয় 3,000। এখন পাবলিকে দিয়ে 200 টাকা করে তেল দেই, তার 80 ট্যাঙ্কি লোড চায়। যারা 50 টাকা তেল আগে উঠেছিল ট্যাঙ্কিতে, তারাও ট্যাঙ্কি লোড চায়। জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রয়েছে তেল ডিপো। সকাল থেকে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানি তাদের ডিপো থেকে সরবরাহ করছে জ্বালানি তেল। নারায়ণগঞ্জ সদরের গোদনাইলে ডিপোর সামনে দিনের শুরু থেকেই ট্যাঙ্ক লরির ভিড়। সকাল থেকে ডিপো থেকে শুরু হয় তেল উত্তোলন। একই চিত্র উত্তর ও দক্ষিণাঞ্চলে। তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ রয়েছেন পাম্প মালিক ও ডিলাররা। বলছেন, যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। গতকাল স্বাধীনতা দিবসের ছুটি থাকায় ডিপো থেকে বন্ধ ছিল তেল সরবরাহ। এতে পাম্পগুলোয় ঘাটতি দেখা দেয় জ্বালানি তেলের। রূপগঞ্জে পূর্বাচল থেকে 12টি ঘোড়া ও 25টি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে 10 নম্বর সেক্টরের একটি প্লট থেকে ঘোড়াগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, নির্জন এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সেখানে একটি চক্র ঘোড়া জবাই করে আসছিল। পরে ঘোড়ার মাংস ঢাকার নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জের রেস্টুরেন্ট ও দোকানে বিক্রি করা হতো। গতরাতে একই উদ্দেশ্যে ঘোড়াগুলো খালি প্লটে আনা হয়। অন্ধকারে একে একে ঘোড়াগুলো জবাই করা হচ্ছিল। প্লটের মালিক বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেয়। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় একটি শাবক সহ 12টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। জব্দ করা হয় জবাইকৃত 25টি ঘোড়ার মাংস ও হাড়। কাইটা কাইটা না পিস পিস করে এনে রাখছে। হেরা এনতে সাপ্লাই দেয়, হেরা সিএনজি দেয় বা কি দেয় জানি, অটো দা রাত্রে সাপ্লাই দেয়। এটি হোটেল মোটেল খাই বা শখ লাগে আঙ্গ খাইতে, যারা করে সুস্থ বিচার দরকার। এলাকার পরিবেশ নষ্ট, মানুষকে খাওয়াইতেছে, এত মানুষকে খাওয়ানোর লিগে কাটছে। যারাই কাটুক, এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করা উচিত। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জেনে আসতে চাই। রূপগঞ্জে আমাদের জন্য অপেক্ষা করছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, এই ঘোড়ার মাংস বিক্রির পিছনে আসলে কারা জড়িত এবং কোন হোটেলগুলোতে এই মাংসগুলো সাপ্লাই করা হতো একটু জানতে চাচ্ছি। মার্ফি, আপনাকে বলে রাখি, গত 30 বছর যাবত কিন্তু পূর্বাচল নতুন শহর নির্মাণাধীনই রয়েছে। এখানে আসলে সেভাবে আইন শৃঙ্খলা বলয় তৈরি হয়নি এবং দৃশ্যমান কোনো অবকাঠামো না থাকায় কিন্তু বছরের পর বছর জুড়ে অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই কর্মটি করে আসছিলেন। আমরা এই 10 নম্বর সেক্টরের 4 নম্বর রোডের প্রতিটি প্লটে কিন্তু বিস্তীর্ণ হাড়গোড় এবং গোড়ার মাথার খুলি রয়েছে। অর্থাৎ বলা যায় হাজার হাজার গোড়া কিন্তু এখানে জবাই করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, নরসিংদীর ফুটিয়া হাট এবং শেরপুর জামালপুর অঞ্চলে কিন্তু একটি গোড়া মাত্র 10 থেকে 15,000 টাকায় কেনা যায় এবং তারা কিন্তু হোটেলগুলোতে মাত্র 200 টাকা কেজিতে বা 250 টাকা কেজিতে এগুলো বিক্রি করতেন, যে কারণে একটি বড় চক্র এই গোড়ার মাংস বেচাকেনার সাথে জড়িয়ে পড়ে। এবং আজকে মাত্র একটি সপ্তাহে এখানে 25টি ঘোড়া জবাই হয়েছে এবং আরো 12টি ঘোড়া কিন্তু এই একটি রাস্তাতে পাওয়া গেছে। আসলে পূর্বাচলে কিন্তু 6,150 একর জমির উপর, অর্থাৎ বিস্তীর্ণ পূর্বাচল 29টি সেক্টরে গঠিত। আর কোন কোন প্লটে এই ধরনের কর্মকাণ্ড হয় আসলে আমরা ঠিক মতো বলতে পারছি না। তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে এরপর থেকে তারা টহল কার্যক্রম আরো বাড়াবেন এবং যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর
বাগেরহাটে চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘর আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। এই ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে চিংগড়িয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় 10টি বাড়িতে। সংঘর্ষে মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের একজন নিহত হন, আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 28 জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজামুদ্দিন নামের একজন নিহত হন। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিক কিরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছি গায়ে দিয়েছে, কেউ গায়ে দিয়ে না বার হতে পারি, এই কাজ করছে। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা এসে হামলা করছে। হামলা করলে সে আমার জামাই আহত হয়ে গেছে মাথায়। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহত মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসতে চাই। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন আলী। ইয়াসিন, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন, আর জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি বলছে? মারফি, এলাকাটা বেশ থমথমে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ঠিক বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে ধ্বংস স্তূপের ভিতরে। আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে একেবারে সারি সারি 10টি ঘর, যেটি আসলে মাটির সাথে লুটিয়ে রয়েছে। সেই ঘরগুলি, অর্থাৎ 3 শেড আধা পাকা যে ঘরগুলি ছিল, সেই ঘরগুলির চিত্র এখানে আমরা এখানে দেখেছি। এই ঘরের ভিতরে খাদ্যশস্য ছিল, সেগুলি পুড়ে গেছে। শস্যদানা অর্থাৎ চাল ছিল, সরিষা ছিল, এটা কৃষি নির্ভরশীল এই মানুষগুলি। এখানে ঘরের ভিতরে আমরা দেখেছি হাঁস মারা গেছে, অর্থাৎ একটি ছাগল মারা গেছে। এই ঘরগুলিতে কিছুই অবশিষ্ট নাই। এই জায়গার যে মানুষগুলি, সেই মানুষগুলির আসলে হিংস্র থাবায় এই যে প্রতিপক্ষ যে দুইটি গ্রুপ, এই বিবাদমান দুইটি গ্রুপের ভিতরে এই সংঘর্ষটা চলে আসছে 20-25 বছর ধরে। গত 15 বছরে এই বিবাদমান দুটি গ্রুপের ভিতরে অন্তত 7 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আর আমরা এখানে যেটি দাঁড়িয়ে আছি, এই ধ্বংসস্তূপের পাশাপাশি একটি ভালো ভবন আমরা দেখাতে চাই। দোতলা ভবনটি বাইরে থেকে চাকচিক্য মনে হলেও এই ভবনটির ভিতরে যদি যাওয়া হয় তাহলে শুধু ধ্বংসস্তূপ আর অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত ছাই ছাড়া কিছু অবশিষ্ট নেই। এদের হিংস্রতা এতটাই ছিল যে ওয়াশরুমের যে কমোড বেসিনগুলি, যেগুলিকে খুলে নেওয়া যায়নি, সেগুলিকেও তারা একেবারে গুড়িয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আর যেগুলি তারা লুটে নিতে পেরেছে সেটি তারা লুটে নিয়েছে। অপরপক্ষ বলছে যে তাদের উপরও বারবার এরকমের হামলা আসছে। অর্থাৎ এই চর দখলকে কেন্দ্র করে বা চরের একটি জমিকে কেন্দ্র করে যে দুই গ্রুপের যে বিবাদমান যে একটি আধিপত্য বিস্তারের। ইয়াসিন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।